উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, একাদশ শ্রেণী। রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। আইন ও স্বাধীনতার সম্পর্ক। আইন ও স্বাধীনতার সম্পর্ক বিশ্লেষণ করো। 6 মার্কস। উত্তর। ভূমিকা। আইন ও স্বাধীনতার সম্পর্কটি অত্যন্ত জটিল। আপাত দৃষ্টিতে স্বাধীনতার অর্থ হল ব্যক্তির অবাধ আচরণের অধিকার, আর আইনের অর্থ হল ব্যক্তির বাহ্যিক আচরণের ওপর নিয়ন্ত্রণকারী সার্বভৌম শক্তির দ্বারা সমর্থিত নিয়মাবলীর সমষ্টি। অর্থাৎ আইন মানেই বিধিনিষেধ, আর স্বাধীনতা মানেই বিধিনিষেধের অনুপস্থিতি। কিন্তু আবার একমাত্র আইন প্রণয়নের মাধ্যমেই স্বাধীনতাকে অধিকার রূপে স্বীকৃতি দান করা হয়, এবং আইন প্রয়োগের মাধ্যমেই সেই অধিকার সংরক্ষণেরও ব্যবস্থা করা হয়। তাই আইন ও স্বাধীনতার পরিপূরক। পরস্পর বিরোধী নেতিবাচক ও ইতিবাচক অভিমত। আইন ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করে প্রধানত পরস্পর বিরোধী দুটি মতের অবস্থিতি লক্ষ্য করা যায়। 1 নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং 2 ইতিবাচক দৃষ্টিভঙ্গি। নেতিবাচক দৃষ্টিভঙ্গি। ব্যক্তি স্বতন্ত্রবাদী এবং নৈরাজ্যবাদীরা নেতিবাচক দৃষ্টিকোণ দিয়ে স্বাধীনতার সংজ্ঞাটিকে বিচার বিশ্লেষণ করেছেন। তাদের মতে স্বাধীনতার অর্থ নিয়ন্ত্রণের অনুপস্থিতি, আর আইন রাষ্ট্রীয় কর্তৃত্বের দ্বারা আরোপিত নিয়ন্ত্রণমূলক বিধিনিষেধ। তাই তাদের মতে আইন এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব উভয়ই ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। হার্বার্ট স্পেন্সার, জেমরি বেন্থাম, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল প্রমুখ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী আইন, রাষ্ট্রীয় কর্তৃত্ব এবং স্বাধীনতাকে পরস্পরের বিরোধী বলে মনে করেন। তাদের মতে আইন ও রাষ্ট্রীয় কর্তৃত্ব উভয়ই ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী, কারণ ব্যক্তিগত কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার অধিকার রাষ্ট্রের হাতে প্রদান করার অর্থ ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করা। ডেভিড রিকার্ডো, আলফ্রেড মার্শাল, অ্যাডাম স্মিথ প্রমুখ অর্থনীতিবিদও একই মতের অনুসারী। গডউইন, ক্রোপোটকিন, বাকুনিন প্রমুখ নৈরাজ্যবাদীদের মতে রাষ্ট্রীয় কর্তৃত্ব অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত। তাই স্বাভাবিক বা প্রাকৃতিক স্বাধীনতার তত্ত্বে বিশ্বাসী নৈরাজ্যবাদীরা রাষ্ট্রীয় কর্তৃত্ব তথা আইনের বিলোপ সাধনের পক্ষপাতী। অধ্যাপক ডাইসির মতে আইন বৃদ্ধি পেলে স্বাধীনতা কমে এবং স্বাধীনতা বৃদ্ধি পেলে আইন কমে, অর্থাৎ যে পরিমাণে আইনের আধিক্য ঘটবে ঠিক সেই পরিমাণে স্বাধীনতা হ্রাস পাবে। লর্ড ব্রাইসের মতে কোনো রাষ্ট্রবিজ্ঞানী আইন ও স্বাধীনতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তার মতে আইন ও স্বাধীনতার মধ্যে একটির প্রাবল্য দেখা দিলে অপরটি সংকুচিত হয়ে পড়বে। সুতরাং বলা যায় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ও নৈরাজ্যবাদীরা ব্যক্তি স্বাধীনতার প্রতিষ্ঠার জন্য আইন ও রাষ্ট্রীয় কর্তৃত্বের ভূমিকাকে সম্পূর্ণ উপেক্ষা করার পক্ষপাতী। ইতিবাচক দৃষ্টিভঙ্গি। বার্কাল, ল্যাস্কি, রিচি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী আইন, রাষ্ট্রীয় কর্তৃত্ব এবং স্বাধীনতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মনে করেন। এরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে স্বাধীনতাকে বিচার বিশ্লেষণ করেছেন। এদের মতে গণতান্ত্রিক রাষ্ট্রে জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত আইনসভা জনমতের দিকে দৃষ্টি রেখেই নানা ধরনের জনহিতকর আইন প্রণয়ন করে। তাই জনগণ স্বাভাবিকভাবেই এই সব আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না বলেই অনেকে দাবি করেন। তাই এই স্বেচ্ছারোপিত নিয়ন্ত্রণকে তারা স্বাধীনতার পরিপন্থী হিসেবে মনে করেন না, বরং তাদের মতে এই ধরনের নিয়ন্ত্রণ সামাজিক স্বাধীনতার বহিঃপ্রকাশ মাত্র। অর্থাৎ যেহেতু জনপ্রতিনিধিরা জনগণের কথা ভেবেই আইন প্রণয়ন করেন, তাই এই আইনগুলো আমাদেরই দ্বারা আমাদের ওপর আরোপিত নিয়ন্ত্রণ। তার জন্য আমাদের এই নিয়ন্ত্রণ অ্যাকসেপ্ট করতে কোনোরূপ আপত্তি থাকার কথা নয় বলেই এদের মনে হয়। হ্যারল্ড ল্যাস্কি মন্তব্য করেছেন স্বাধীনতার প্রকৃতির মধ্যেই নিয়ন্ত্রণ বিদ্যমান। আর্নেস্ট বার্কারের মতে প্রত্যেকের স্বাধীনতার প্রয়োজনীয়তা সকলের স্বাধীনতার প্রয়োজনীয়তার দ্বারা অবশ্যই নিয়ন্ত্রিত এবং সীমাবদ্ধ হওয়া আবশ্যক। অর্থাৎ যেমন আমার অধিকার আছে রাস্তা দিয়ে চলার, ঠিক তেমনি আমার আশেপাশের বাকিদেরও একই অধিকার আছে। তাই আমার কর্তব্য হলো রাস্তা আটকে তাদেরকে চলতে বাধা না দেওয়া, ঠিক তেমনি
বাকিদের কর্তব্য হলো রাস্তা আটকে আমাকে চলতে বাধা না দেওয়া, অর্থাৎ রাস্তার ওপর আমার অধিকার রাস্তার ওপর অন্যদের অধিকারের দ্বারা সীমাবদ্ধ। তাই আমার অধিকার অন্যের অধিকার দ্বারা নিয়ন্ত্রিত। যদি এরকম না হয় তাহলে কেউই নিজের স্বাধীনতা ভোগ করতে পারবে না। তার জন্যই বলা হচ্ছে স্বাধীনতার প্রকৃতির মধ্যেই নিয়ন্ত্রণটা বিদ্যমান। অধ্যাপক জ্যাক রুসো বলেন, স্বনির্দিষ্ট আইনের প্রতি আনুগত্যই হলো স্বাধীনতা। স্বনির্দিষ্ট মানে যেটা আগেই বোঝানো হলো যে আমাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সুযোগ সুবিধার কথা ভেবেই আমাদের ওপর কিছু আইন আরোপ করেন। তাই এগুলো আমাদের দ্বারাই নির্দিষ্ট, পরোক্ষভাবে হলেও আমাদের দ্বারাই আমাদের ওপর আরোপিত। এই আইনগুলোর প্রতি আনুগত্য প্রদর্শনকেই স্বাধীনতা বলে। মানে যে অধিকারগুলো এই আইন আমাদের দিচ্ছে সেগুলোকে ভোগ করা, এবং যে নিয়ন্ত্রণগুলো আমাদের করতে বলছে সেই নিয়ন্ত্রণগুলোকে করা, এবং অন্যের সমরূপ অধিকারকে স্বীকৃতি দেওয়াই হলো স্বাধীনতা। জন লক যথার্থই বলেছেন যে যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না। কারণ একজনের স্বাধীনতা যদি স্বেচ্ছাচারিতায় পরিণত হয় তাহলে অপরের স্বাধীনতা অবশ্যই খর্ব হবে। তাই আইনের মাধ্যমে প্রত্যেকের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা আবশ্যক। উইলবির মতে স্বাধীনতা শুধুমাত্র সেখানেই থাকতে পারে যেখানে নিয়ন্ত্রণ রয়েছে। অর্থাৎ ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রবক্তারা আইনকে স্বাধীনতার পরিপূরক রূপে বিচার করার পক্ষপাতী। আইন ও স্বাধীনতার সম্পর্ক। আইন ও স্বাধীনতার সম্পর্ক বা বলা যেতে পারে বহুমুখী সম্পর্ক নিম্নে আলোচিত হল। নাম্বার 1, আইন স্বাধীনতার শর্ত ও ভিত্তি। আইনের দ্বারা রাষ্ট্র এমন একটি সামাজিক পরিবেশ সৃষ্টি করে যেখানে প্রত্যেকটি মানুষ স্বাধীনতা ভোগের মাধ্যমে তার ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ সাধনে সক্ষম হয়। আইন না থাকলে বিশৃঙ্খলা বা অরাজকতার সৃষ্টি হবে। অর্থাৎ আইনের মাধ্যমে একটা ডিসিপ্লিনড এবং সুষ্ঠু সমাজ গঠন করা হয়। যদি সেই আইন না থাকে তাহলে কার কতটা অধিকার, কার কতটা স্বাধীনতা, এই সম্পর্কে একটা ধোঁয়াশা তৈরি হবে, যার ফলে যে যার খুশি মতো কাজ করতে শুরু করবে, ফলে বিশৃঙ্খলা তৈরি হবে এবং অরাজকতার সৃষ্টি হবে। আধুনিক রাষ্ট্রগুলি নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সুযোগ সুবিধা সৃষ্টির প্রয়োজনে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ সংরক্ষণ, অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয়ে জনকল্যাণমূলক আইন প্রণয়ন করেছে। অর্থাৎ আধুনিক রাষ্ট্রগুলো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী স্বাধীনতাগুলো ভোগ করার মতো পরিবেশ সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেছে। আইন ও স্বাধীনতার এইরূপ ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করে রিচি মন্তব্য করেছেন যে স্বাধীনতা বলতে যদি আত্মবিকাশের প্রয়োজনীয় সুযোগ সুবিধাকে বোঝায় তবে তা নিশ্চিতভাবে আইনের দ্বারাই সৃষ্ট হয়। স্বাধীনতা বলতে যদি শিক্ষা, স্বাস্থ্য, শান্তিমতো বাঁচা, এই ধরনের আত্মবিকাশের প্রয়োজনীয় সুযোগ সুবিধাকে বোঝায়, সেই সুযোগ সুবিধাগুলো একমাত্র রাষ্ট্র তার আইন দ্বারাই নিশ্চিত করতে পারে। নাম্বার 2, আইন স্বাধীনতার স্বীকৃতিদায়ক ও সৃষ্টিকর্তা। সমাজে বিক্ষিপ্তভাবে বিন্যস্ত স্বাধীনতার প্রত্যয়গুলিকে শৃঙ্খলাবদ্ধ করে অধিকার রূপে তাদের স্বীকৃতি দেয় আইন। যেমন বাক স্বাধীনতা, সভা সঙ্গ করার অধিকার প্রভৃতির আইনি স্বীকৃতির মাধ্যমে মানুষ নিজেকে প্রকাশ করার স্বাধীনতাকে বাস্তবায়িত করতে পারে। না হয় এই নিজেকে কিভাবে প্রকাশ করব এই প্রত্যয়গুলো সমাজে বিভিন্নভাবে বিক্ষিপ্ত হয়ে পড়ে থাকতো, যে কি করে করা যায় কেউ জানে না, কিন্তু এইভাবে নিজেকে তুমি প্রকাশ করতে পারো। মানে সরকারের বিরুদ্ধে যেতে গেলে তুমি শান্তিপূর্ণ আন্দোলন করতে পারো, সভা সঙ্গ করতে পারো, লিখে প্রিন্টিং প্রেসের মাধ্যমে বা কোনো কবিতা বা এই ধরনের কোনো আর্টের মাধ্যমে তুমি নিজের বক্তব্যকে প্রকাশ করতে পারো। এই যে পদ্ধতিগুলো এগুলোর বিক্ষিপ্ত হয়ে থাকতো, এই বিক্ষিপ্তভাবে বিন্যস্ত এই পদ্ধতিগুলিকে সংঘবদ্ধ করে
অধিকার রূপে আইন স্বীকৃতি দেয়। অধ্যাপক ল্যাস্কির মতে স্বাধীনতা বলতে এমন একটি পরিবেশ সৃষ্টি করাকে বোঝায় যেখানে প্রত্যেকটি মানুষ তার ব্যক্তিসত্তার বিকাশ সাধনে সক্ষম। স্বাধীনতার উপযোগী পরিবেশ তখনই সৃষ্ট এবং সংরক্ষিত হতে পারে যখন রাষ্ট্র ব্যক্তিত্ব বিকাশের উপযোগী অধিকারসমূহকে স্বীকৃতি দেয় এবং সেগুলি সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। অর্থাৎ এই ধরনের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী স্বাধীনতাগুলিকে যদি রাষ্ট্র স্বীকৃতি না দিত এবং সর্বোপরি স্বীকৃতি দেওয়ার পর সেগুলো ঠিকভাবে মেনটেন করা হচ্ছে কিনা সেদিকে সদা সতর্ক দৃষ্টি না রাখত, তাহলে কখনোই মানুষ স্বাধীনতা উপভোগ করতে পারত না। সেদিক থেকে বিচার করলে বলা যেতে পারে স্বাধীনতা একদিকে যেমন আইনের ওপর নির্ভরশীল, কারণ আইন স্বীকৃতি না দিলে স্বাধীনতা কেউ পেতে পারবে না, অন্যদিকে তেমনি রাষ্ট্রীয় কর্তৃত্বের ওপরও ভিত্তিশীল, কারণ রাষ্ট্র যদি আইনের মাধ্যমে স্বীকৃতি না দেয় এবং সেই আইনকে প্রয়োগ করার দায়িত্ব না নেয় তাহলে কোনোভাবেই স্বাধীনতা উপভোগ করা যায় না। নাম্বার 3, আইন স্বাধীনতার নিয়ন্ত্রক। স্বাধীনতা অবাধ ও নিয়ন্ত্রণহীন হলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, তাই স্বাধীনতাকে আইনের দ্বারা নিয়ন্ত্রণ করতে হয়। অবাধ স্বাধীনতা প্রদান করা হলে মুষ্টিমেয় ক্ষমতাবান ব্যক্তি কেবলমাত্র স্বাধীনতা ভোগ করবে এবং সংখ্যাগরিষ্ঠ দুর্বল মানুষের আত্মবিকাশের উপযোগী সুযোগ সুবিধা হরণ করবে। যেমন শিল্প কলকারখানার মালিকপক্ষ অনিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগ করলে শ্রমিক পক্ষের স্বাধীনতা খর্ব হবে। নৈরাজ্যের রাষ্ট্রে সবলের অত্যাচারে দুর্বলের স্বাধীনতা বিনষ্ট হয়। অর্থাৎ সমাজে যদি কোনো আইন না থাকে তাহলে যে শক্তিশালী সে যে দুর্বল তাকে মারতে পারে, কিন্তু সমাজে আইনের মাধ্যমে যে একজন ব্যক্তি শক্তিশালী হলে কি হবে, যদি কোনো শক্তিশালী ব্যক্তি কোনো দুর্বল ব্যক্তিকে অকারণ মারে তাহলে বাকি সমাজ একসাথে মিলে সেই ব্যক্তির শাস্তির উপায় বের করবে। তার জন্য সেই ভয়ে সবল ব্যক্তি দুর্বল ব্যক্তির বিরুদ্ধে যেতে পারে না। এটা আমি বললাম পেশি শক্তির কথা বা বাহুবলের কথা, কিন্তু এই রকমই সমাজে ক্ষমতারও একটা বল আছে। যেমন শিল্প কলকারখানার মালিকপক্ষ যদি অনিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগ করে, যদি তাদের ওপর কোনো রেগুলেটরি অথরিটি না থাকে যে শ্রমিককে তারা ক ঘন্টা কাজ করাচ্ছে বা কাজের উপযোগী পরিবেশ দিচ্ছে কিনা, শ্রম আইন বলে যদি কোনো ব্যাপার না থাকে, তাহলে মালিকপক্ষ সবসময় শ্রমিক পক্ষের স্বাধীনতা হরণ করবে। এইভাবে ক্ষমতা কাজে লাগিয়ে পেশি শক্তি না হলেও ক্ষমতার বলে তারা দুর্বলের ওপর অত্যাচার করবে। সেই অত্যাচারের হাত থেকে আইন ব্যক্তিদের রক্ষা করে বা দুর্বলকে রক্ষা করে। নৈরাজ্যের রাষ্ট্রে, অর্থাৎ যে রাষ্ট্রে কোনো আইন নেই, কোনো শৃঙ্খলা নেই, সেই রাষ্ট্রে সবলের অত্যাচারে দুর্বলের স্বাধীনতা বিনষ্ট হয়। এই পরিস্থিতির হাত থেকে রেহাই পাওয়ার জন্যই রাষ্ট্র আইনের মাধ্যমে যথেচ্ছ আচারের ওপর বিধিনিষেধ আরোপের মাধ্যমে জনগণের স্বাধীনতা রক্ষার গুরুদায়িত্ব পালন করে। অর্থাৎ যে যা খুশি আচরণ করতে পারবে না এর ওপর নিয়ন্ত্রণ আরোপ করে বাকি জনগণের স্বাধীনতা আইন রক্ষা করে। আইন থাকলে কোনো ব্যক্তি অন্যায়ভাবে বা বলপ্রয়োগের মাধ্যমে অন্যের স্বাধীনতা খর্ব করতে পারবে না। আইনের দ্বারা রাষ্ট্র স্বাধীনতা সংরক্ষণের ব্যবস্থা করে। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হবহাউস বলেছেন যে আইন না থাকলে স্বাধীনতা মুষ্টিমেয় ক্ষমতাশীল ব্যক্তির কুক্ষিগত হয়ে পড়বে, ফলে অন্যরা স্বাধীনতা থেকে বঞ্চিত হবে। নাম্বার 4, আইন স্বাধীনতার অভিভাবক। আইন স্বাধীনতার অভিভাবক ও পরিচালক হিসেবে কাজ করে। ব্যক্তি স্বাধীনতার পরিমাণ ও প্রকৃতি নির্ধারণ করে আইন, অর্থাৎ কে কোন বিষয়ে কতটা স্বাধীনতা ভোগ করবে আর কি প্রকারের স্বাধীনতা ভোগ করবে সেটা ডিসাইড করে আইন। যেমন আমাদের অধিকার রয়েছে আন্দোলন করার, কিন্তু সশস্ত্র নয়, নিরস্ত্র আন্দোলন করার অধিকার রয়েছে। তাই প্রথমত আন্দোলন কিভাবে করব, আন্দোলন করার যে অধিকার রয়েছে সেইটার স্বীকৃতি দেয় আইন, যে কে কোন বিষয়ে অধিকারী এবং কিভাবে করব, অর্থাৎ আন্দোলনের প্রকৃতিটা কী হবে সেটাও নির্ধারণ করে আইন। আইন স্বাধীনতাকে যথাযথভাবে উপভোগ করার সুযোগ সৃষ্টি করে। মানুষ আইনের আশ্রয়েই নির্বিঘ্নে স্বাধীনতা ভোগ করে। রাষ্ট্র যেহেতু প্রতিটি নাগরিকের অভিভাবক,
সেহেতু প্রত্যেকের স্বাধীনতা সংরক্ষণের দায়িত্ব স্বাভাবিকভাবেই রাষ্ট্রের ওপর। রাষ্ট্র যেহেতু প্রত্যেকটি নাগরিকের অভিভাবক, সেহেতু প্রত্যেকের স্বাধীনতা সংরক্ষণের দায়িত্ব স্বাভাবিকভাবেই রাষ্ট্রের ওপর বর্তায়। শাসক গোষ্ঠীর স্বৈরাচারিতার ফলে যাতে ব্যক্তি স্বাধীনতা বিনষ্ট হতে না পারে, সেই জন্য রাষ্ট্র বিশেষ ধরনের আইন প্রণয়ন করতে পারে। উদাহরণস্বরূপ ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলোর কথা উল্লেখ করা যেতে পারে। অর্থাৎ সমাজ গঠন করে বা রাষ্ট্র গঠন করার মাধ্যমে মানুষ সুষ্ঠু জীবন চেয়েছে, তার জন্যই এই ধরনের রাষ্ট্র বা সংস্থা গঠন করেছে। এবার সেই অর্থে রাষ্ট্র হলো নাগরিকদের অভিভাবক। অভিভাবকরা যেরকম সন্তানদের স্বাধীনতা অধিকার সংরক্ষণ করে, তেমনি রাষ্ট্রেরও সেটাই দায়িত্ব। উদাহরণস্বরূপ ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা যায়, অর্থাৎ ভারতবর্ষের নাগরিকদের স্বাধীনতাগুলোর সমর্থন করে বা স্বাধীনতাগুলোকে স্বীকৃতি দিয়ে ভারতবর্ষ নাগরিকদের মৌলিক অধিকার রূপে কিছু স্বাধীনতাকে শৃঙ্খলাবদ্ধ করেছে। রাষ্ট্রের অভ্যন্তরে ব্যক্তির স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা থাকলে রাষ্ট্র আইনের মাধ্যমে অগ্রিম ব্যবস্থা গ্রহণ করে। মানে কোন কোন বিষয়ে কোনো ব্যক্তির স্বাধীনতা খর্ব হতে পারে, এই ধারণা বা এই রকম আশঙ্কা রাষ্ট্র আগের থেকেই বোঝে এবং সেই ধরনের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে রাষ্ট্র স্বাধীনতা রক্ষা করার জন্য অগ্রিম ব্যবস্থা গ্রহণ করতে পারে। উদাহরণস্বরূপ নিবর্তনমূলক আটক আইন বা প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট বা বৌদ্ধিক সম্পত্তি সংক্রান্ত আইন বা চুক্তি আইনের কথা বলা যেতে পারে। নিবর্তনমূলক আটক আইন হলো এমন একটি আইন যার মাধ্যমে কোনো অপরাধী অপরাধ করার আগেই যদি রাষ্ট্রের মনে হয় যে সে কোনো একটা বিশেষ ধরনের অপরাধ করতে পারে, তাহলে তাকে আটক করা যেতে পারে, কারণ রাষ্ট্র অগ্রিম ব্যবস্থা নিল স্বাধীনতা সংরক্ষণের। সাধারণত ভোটের আগে এরকম পলিটিক্যাল ক্রিমিনাল যারা আছে তাদেরকে আটক করা হয়, যদিও তারা তখনও পর্যন্ত কিছু করেনি, কিন্তু করতে পারে সেই আশঙ্কায়। বৌদ্ধিক সম্পত্তি আইন, এই যে সিনেমা বা কবিতা বা অন্যান্য ফ্যাশন ডিজাইনিং, এইগুলো বা যে কোনো ধরনের লেখা, এগুলোকে আগেই রেজিস্টার করাতে হয় বৌদ্ধিক সম্পত্তি হিসেবে। কারণ যদি কেউ চুরি করে এই ধরনের জিনিস, যে কেউ একটা কবিতা লিখলো বা কেউ একটা ফিল্ম বানালো, আরেকজন চুরি করে সেম ফিল্ম বানিয়ে দিল বা সেম গান মার্কেটে ছেড়ে দিল, তাহলে এই রকম পরিস্থিতিতে সামনের জনের আর্থিক ক্ষতি হবে। এই আর্থিক ক্ষতিটা যাতে তাদের না হয়, তার জন্য আগের থেকেই সেগুলোকে বৌদ্ধিক সম্পত্তি রূপে রেজিস্টার করতে হয় বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রূপে রেজিস্টার করতে হয়। কাজেই কোন কোন ক্ষেত্রে মানুষের স্বাধীনতা খর্ব হতে পারে আগেই রাষ্ট্র ডিটেক্ট করে সেটা। বা কোনো ব্যক্তির সঙ্গে যদি চুক্তি না থাকে, কেউ কাউকে টাকা ধার দিল বা কেউ কাউকে বাড়িতে থাকতে দিল, রেন্ট ভাড়াতে থাকতে দিল, এই রকম ক্ষেত্রে কিছু ডিসপিউট তৈরি হতে পারে, সেটা ভেবে রাষ্ট্র আগের থেকেই সেগুলোকে চুক্তির মাধ্যমে, রেজিস্ট্রেশনের মাধ্যমে বা অন্য কোনো প্রক্রিয়ায় সংরক্ষণের ব্যবস্থা করে। এটাকে বলা হয় অগ্রিম সংরক্ষণ, আগের থেকেই সংরক্ষণ। এছাড়াও রাষ্ট্রের অভ্যন্তরে কেউ অপরকে স্বাধীনতা ভোগ করতে বাধা দিলে রাষ্ট্র আইন অনুসারে তাকে নির্দেশ দেয় উক্ত ব্যক্তির স্বাধীনতা রক্ষা করতে। যেমন কেউ অন্যের সম্পত্তি দখল করলে রাষ্ট্র আইনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে উক্ত সম্পত্তি পরিত্যাগ করার নির্দেশ জারি করতে পারে। অর্থাৎ কেউ যদি তোমার সম্পত্তি দখল করে, তাহলে উক্ত ব্যক্তিকে রাষ্ট্র এই নির্দেশ দিতে পারে যে সম্পত্তিটা ছেড়ে দাও। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র নির্দেশ দানের মাধ্যমে অন্যের স্বাধীনতা খর্ব হওয়ার হাত থেকে রক্ষা করাতে পারে। তা সত্ত্বেও কেউ যদি অন্যের স্বাধীনতা খর্ব করে, তাহলে আইনের মাধ্যমে তাকে শাস্তি প্রদান করা যায়। খুন, চুরি ইত্যাদির ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। এইভাবে রাষ্ট্রীয় আইন মানুষকে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা থেকে বিরত রাখে। কারণ সবাই জানে যে যদি আমি অন্যের সম্পত্তি তার পারমিশন ছাড়া দখল করি, রাষ্ট্র নির্দেশ দানের মাধ্যমে আমাকে তুলেই দেবে, তাহলে দখল করে লাভটা কি?
আবার যদি আমি চুরি করি, রাষ্ট্র আমাকে শাস্তি দেবে। তাহলে শুধু শুধু চুরি করে কে শাস্তি পেতে চাইবে? আবার যদি আমি নিজের সম্পত্তি রেজিস্টার না করাই, বা তাহলে আমারটা চুরি হতে পারে, বা যদি আমি রেজিস্টার্ড সম্পত্তি চুরি করি তাহলেও আমার শাস্তি হতে পারে, বা আমার নামটা খারাপ হতে পারে। তাই কেউই এই ধরনের অপরাধে জড়ায় না। এইভাবে রাষ্ট্র অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা থেকে মানুষকে বিরত রাখে। আইন 3টি উদ্দেশ্যে স্বাধীনতাকে রক্ষা করে। 1. শাসকের স্বৈরাচারিতা রোধ করা। 2. সবলের অত্যাচারের হাত থেকে দুর্বলকে রক্ষা করা। এবং 3. বিশৃঙ্খলতা বা অরাজকতা দূর করে স্বাধীনতা ভোগের উপযোগী পরিবেশ সৃষ্টি করা। এই 3টি উদ্দেশ্যে মূলত আইন স্বাধীনতাকে রক্ষা করে। পয়েন্ট নাম্বার 5, আইন স্বাধীনতার রক্ষা কবচ। আইন জনগণের আত্মবিশ্বাসের মানদণ্ড। আইনের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তির স্বাধীনতা ভোগের বাধা ও প্রতিবন্ধকতাগুলি দূর হয়। মানে স্বাধীনতা ভোগ করতে যদি কোনো বাধা বা প্রতিবন্ধকতা থেকে থাকে, সেগুলো দূর হয় আইনের মাধ্যমে। যারা অন্যের স্বাধীনতা ভোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন, আইন তাদেরকে অন্যের স্বাধীনতা ভোগের উপযোগী পরিস্থিতি সৃষ্টি এবং সংরক্ষণ করার ব্যাপারে নির্দেশ দিতে পারে। যেরকম এক্ষুনি বললাম, কেউ অন্যের সম্পত্তি দখল করলে আইন নির্দেশ দিয়ে সম্পত্তিটা মুক্ত করতে পারে। উদাহরণস্বরূপ, ভারতবর্ষে বন্দি প্রত্যক্ষীকরণ লেখের কথা উল্লেখ করা যেতে পারে। এখানে উল্লেখযোগ্য, আগের যে উদাহরণটা দিয়েছিলাম সম্পত্তি দখল করার, এখানে রাষ্ট্রের অভ্যন্তরে দুটি নাগরিক পরস্পরের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করছে, বা একটি নাগরিক অপর নাগরিকের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। কিন্তু এখানে আমি উদাহরণ দিচ্ছি রাষ্ট্র, যেটা আমি একটা উদ্দেশ্য বললাম যে আইনের প্রথম উদ্দেশ্য হলো শাসকের স্বৈরাচারিতা রোধ করা। তাই রাষ্ট্র যদি নাগরিকদের কোনো অধিকারে হস্তক্ষেপ করে, তাহলেও আইনের মাধ্যমেই রাষ্ট্রের স্বৈরাচারিতা রোধ হতে পারে। কোনো কর্তৃপক্ষ, বিশেষত রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কথাই এখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে উপযুক্ত কারণ ছাড়া আটক করে তার অবাধ বিচরণের স্বাধীনতাকে খর্ব করে। অবাধ বিচরণ করা আমাদের প্রত্যেকের স্বাধীনতা, সেটাকে খর্ব করে যদি রাষ্ট্র বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আমাকে কোনোভাবে অকারণ আটক করে, তবে আদালত এই লেখ অনুসারে এই নির্দেশ জারি করতে পারে যে তাকে আদালতের সামনে হাজির করা হোক। একেই বলা হয় বন্দি প্রত্যক্ষীকরণ লেখ। অর্থাৎ সাপোজ কেউ না, ধরো পুলিশ কাউকে আটক করে 3 দিন 4 দিন রেখে দিল, এটা করতে পারে না পুলিশ। তখন সেই ব্যক্তির বাড়ির লোক যদি আইনের বা আদালতের দ্বারস্থ হয়, তখন আদালত পুলিশকে নির্দেশ দিতে পারে বা ডাইরেকশন দিতে পারে যে ওই ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করা হোক। এবার আদালত বিচার করে দেখবে যে তাকে যুক্তিযুক্ত কারণে অ্যারেস্ট করা হয়েছে না অযৌক্তিক কারণে। যদি অযৌক্তিক কারণে অ্যারেস্ট করা হয়, তাকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দিতে পুলিশ কর্তৃপক্ষ বাধ্য থাকবে, কারণ আদালত সেই রূপই নির্দেশ দেবে। আর যদি যুক্তিযুক্ত কারণে করা হয়, তাহলে তো কিছু বলার নেই। এইভাবে শাসকের স্বৈরাচারিতার বিরুদ্ধেও আদালত রায় দিতে পারে বা আইন আমাদের প্রোটেকশন দিতে পারে। আবার যারা অন্যের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করে, আইন বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের শাস্তি প্রদান করে। ঠিক যেমন বললাম, চুরি করলে বা খুন করলে তাদের শাস্তি হয়। যারা অন্যের অধিকার লঙ্ঘন করে, তাদের শাস্তি দিয়ে আইন স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ, শ্রম আইন ন্যায্য মজুরি, যুক্তিসঙ্গত কর্মঘণ্টা প্রভৃতি ব্যাহত হলে ক্ষতিপূরণ নিশ্চিত করে শ্রমিকদের অধিকার রক্ষা করে। এই আইনগুলি শোষণ প্রতিরোধ করে এবং নিয়োগকর্তাদের ক্ষমতার সম্ভাব্য অপব্যবহারের বিরুদ্ধে শ্রমিকদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখে। আইন দুর্নীতি দূর করে সামাজিক স্বাধীনতা রক্ষা করে। যেটা আগেও বললাম যে যদি দুর্বলের বা ক্ষমতাবান ব্যক্তি অপেক্ষাকৃত দুর্বল ব্যক্তির অধিকার হনন করে, তাহলে আইনের মাধ্যমে সেই দুর্বল ব্যক্তির স্বাধীনতা প্রতিষ্ঠা করা যায়। এখানে যদি আমি শুধু শ্রম আইনের উদাহরণ দিই বা লেবার অ্যাক্টের উদাহরণ দিই,
তাহলে শ্রম আইন বিভিন্নভাবে শ্রমিকের অধিকার সংরক্ষণ করে। ফার্স্ট, শ্রম আইন ন্যায্য মজুরি ও যুক্তিসঙ্গত কর্মঘণ্টা প্রভৃতি নির্দিষ্ট করে। যেটা আমি প্রথমেই বলেছি যে স্বাধীনতা কেমন হবে, এটা মালিক পক্ষের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে, যে ধরতে পারো শ্রমিক পক্ষের স্বাধীনতার ওপরও নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে, কারণ ন্যায্য মজুরির থেকে বেশিও কেউ দাবি করে না চট করে, তাদের সেটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে। কাজেই স্বাধীনতা কতটা হবে কোন বিষয়ে এবং স্বাধীনতার প্রকৃতি কীরকম হবে সেটা আইন নির্দেশ করে। ঠিক সেরকমই শ্রম আইন ন্যায্য মজুরি, যুক্তিসঙ্গত কর্মঘণ্টা প্রভৃতি নির্দিষ্ট করে। ন্যায্য মজুরি হচ্ছে মিনিমাম ওয়েজ রেট, যেই মজুরির নিচে কাউকে, কম মজুরি দিয়ে কাউকে কাজ করানো যাবে না। প্রত্যেক দেশেই 1 ঘন্টা কাজ করতে মিনিমাম মজুরি কী দেওয়া হবে সেটা সম্পর্কে আইন নির্দিষ্ট করে থাকে। এবার ঠিক তেমনি কত ঘন্টা একটা মানুষকে হায়েস্ট কাজ করানো যাবে, তার বেশি তাকে কাজ করানো যাবে না, এটাও আইন কর্তৃক নির্দিষ্ট। তাই আইন স্বাধীনতার প্রকৃতি ও পরিধি নির্ধারণ করলো। এর পরবর্তী স্টেপে এই শ্রম আইনের কিছু রেগুলেটরি অথরিটি থাকে, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সংস্থা, রেগুলেটরি বা সুপারভাইজারি অথরিটি, তত্ত্বাবধায়ক সংস্থা থাকে। তারা বিভিন্ন কারখানায় এই নিয়মগুলো ফলো করা হচ্ছে কিনা সেই সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখে। কেউ তাদের কাছে কমপ্লেন করলে সেখানেও তারা যায়, আর যদি কমপ্লেন ছাড়াও এমনি দেশে এই আইনগুলো মানা হচ্ছে কিনা সেগুলোর প্রতি তারা সতর্ক দৃষ্টি রাখে। তাহলে এইভাবে আইন এমন একটা পরিবেশ তৈরি করে যেই পরিবেশে প্রত্যেকে নিজের স্বাধীনতা ভোগ করতে পারে। কিন্তু তারপরও প্রথমে আইন অগ্রিম ব্যবস্থা নিল স্বাধীনতার প্রকৃতি এবং পরিধি নির্ধারণ করে, তারপর আইন রেগুলেটরি অথরিটির মাধ্যমে বিষয়গুলো তত্ত্বাবধান করলো। তারপরেও যদি কেউ এই ধরনের অপরাধ করে থাকে, ন্যায্য মজুরি বা যুক্তিসঙ্গত কর্মঘণ্টার আইনগুলোকে ব্যাহত করে, তাহলে সেই সমস্ত মালিকপক্ষের ক্ষতিপূরণ নিশ্চিত করে, অর্থাৎ শাস্তি দানের মাধ্যমে শ্রমিকদের অধিকার রক্ষা করে আইন। এই আইনগুলো শোষণ প্রতিরোধ করে, অর্থাৎ শোষণ প্রতিরোধের বিরুদ্ধে আমাদের কেউ শোষণ করতে পারবে না, এই স্বাধীনতাকে রক্ষা করে, এবং নিয়োগকর্তাদের সম্ভাব্য অপব্যবহারের বিরুদ্ধে শ্রমিকদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখে, অর্থাৎ সবলের হাত থেকে বা ক্ষমতাবানের হাত থেকে দুর্বলকে রক্ষা করে। আইন দুর্নীতি দূর করে সামাজিক স্বাধীনতা প্রতিষ্ঠা করে। এইভাবে দুর্নীতি দূর করে সামাজিক স্বাধীনতা প্রতিষ্ঠা করে আইন। আইন 5টি পদ্ধতিতে স্বাধীনতাকে রক্ষা করে। 1, যেসব ক্ষেত্রে স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে সেই সব ক্ষেত্রকে চিহ্নিত করে আইন সেই সব স্বাধীনতা সংরক্ষণের জন্য অগ্রিম ব্যবস্থা গ্রহণ করতে পারে। যেটা আমি বললাম, কোন কোন ক্ষেত্রে স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে সেই সমস্ত ক্ষেত্রেই আইন তৈরি হয়। যেমন আইন আগেই ভেবে রেখেছে যে শ্রমিকের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারে মালিকপক্ষ, তাই আগের থেকেই শ্রম আইন তৈরি করেছে বা রাষ্ট্র শ্রম আইন তৈরি করেছে। দ্বিতীয়, আইন প্রত্যেকের স্বাধীনতার প্রকৃতি ও পরিধি সুনির্দিষ্ট করে এবং এমন এক পরিবেশ সৃষ্টি করে যেখানে প্রত্যেক ব্যক্তি নিয়ন্ত্রিত মাত্রায় স্বাধীনতা ভোগ করে অপরকে সমরূপ ও সমপরিমাণ স্বাধীনতা ভোগ করার সুযোগ প্রদান করতে পারে। আইন নির্দিষ্ট করে কর্মঘণ্টা এবং ন্যায্য মজুরি, তার বেশি যেমন শ্রমিক চাইতে পারবে না, ঠিক তেমনি মালিকও তার থেকে কম দিতে পারবে না। এইভাবে উভয়ের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে উভয়কে সমরূপ ও সমপরিমাণ স্বাধীনতা ভোগ করার সুযোগ দেয় আইন। তৃতীয়ত, কেউ অন্যের স্বাধীনতা ভোগে বাধা সৃষ্টি করলে আইন অপরাধীকে নির্দেশ দান করে সেই স্বাধীনতা প্রতিষ্ঠার ব্যবস্থা করতে পারে। যেমন যদি কোনো কলকারখানায় নিয়ম মানা না হয়, তাহলে সুপারভাইজারি অথরিটি বা রেগুলেটরি অথরিটি এসে তাকে নির্দেশ দিতে পারে যে পরের দিন থেকে যেন এই নিয়মগুলো আরও মানা হয়, মানতে তারা বাধ্য। 4, কেউ অন্যের
স্বাধীনতা খর্ব করলে আইন তাকে শাস্তি প্রদান করতে পারে, যেমন ক্ষতিপূরণের শাস্তি দিতে পারে শ্রম আইন মানা না হলে মালিকপক্ষকে। আর 5, আইন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের সহায়ক স্বাধীনতাগুলিকে স্বীকৃতি দেয় এবং সম্প্রসারিত করে। যেমন একটা মানুষ যদি অনেক বেশিক্ষণ কাজ করে তাহলে তার ফ্যামিলি লাইফটা ব্যাহত হবে, তাই ব্যক্তিত্ব বিকাশ করতে পারবে না সে। ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশের প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলিকে আইন এই জন্য স্বীকৃতি দেয়। ন্যায্য কর্মঘণ্টা বা যুক্তিসঙ্গত কর্মঘণ্টার স্বীকৃতি দিয়ে। আবার পরিস্থিতি ওয়াইজ এই অধিকারগুলোকে সম্প্রসারিতও করে। যেমন এখন বিভিন্ন কর্পোরেটের ক্ষেত্রে অনেক নতুন ধরনের নিয়মও তৈরি হয়েছে। ঠিক যেমন বিশাখা বনাম রাজস্থান রাজ্যের যুগান্তকারী মামলায় ভারতীয় সুপ্রিম কোর্ট বিদ্যমান আইনের অনুপস্থিতিতে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধের জন্য নির্দেশিকা তৈরি করেছে। এই রকম কিছু ক্ষেত্রে যেখানে আইন বা স্বাধীনতার কনসেপ্টটা ক্লিয়ার নয়, সেই সমস্ত ক্ষেত্রে আইন স্বাধীনতার ক্ষেত্রটাকে সম্প্রসারিত করে। এইভাবে 5টি পদ্ধতিতে আইন স্বাধীনতাকে রক্ষা করে। 6, আইন স্বাধীনতার ক্ষেত্রের সম্প্রসারক। আইনের মাধ্যমে স্বাধীনতার নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি হয় এবং জনগণের আত্মবিকাশের পথ উন্মুক্ত হয়। যেমন প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে সৃষ্ট সাইবার ক্রাইমের হাত থেকে ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতাকে রক্ষা করে ব্যক্তির ব্যক্তিগত জীবনকে রক্ষা করার স্বাধীনতা সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে সুরক্ষিত করা হয়। অর্থাৎ এখন যেমন বিভিন্ন ধরনের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি ফেক ভিডিও আসছে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করে, সেগুলোকে রক্ষা করার জন্য সাইবার সিকিউরিটি অ্যাক্টে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এইভাবে একটা নতুন ক্রাইম বা একটা নতুন ধরনের স্বাধীনতা তৈরি হলো প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে, যে সাইবার ক্রাইমের হাত থেকে স্বাধীনতা পেতে হবে। এই স্বাধীনতাটাকে চিহ্নিত করে আইন এবং আত্মবিকাশের পথ উন্মুক্ত করার জন্য এই স্বাধীনতা সুরক্ষিত করার দায়িত্ব আইনই নেয়। এছাড়াও সমাজ ব্যবস্থা তথা সামাজিক চাহিদার ও মূল্যবোধের পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বাধীনতা প্রত্যয়টিরও পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ সমাজ যত উন্নতির দিকে যাচ্ছে তত স্বাধীনতা সম্পর্কিত ধ্যান ধারণারও পরিবর্তন হচ্ছে। আগে আমরা যেগুলোকে স্বাধীনতা বলে ভাবতাম, এখন তার থেকে অনেক বেশি জিনিসকে আমরা স্বাধীনতা বলে ভাবি। মিনিমাম চাহিদা আমাদের অনেক বেড়ে গেছে। আইনি স্বীকৃতির মাধ্যমে নতুন নতুন অধিকারকে প্রতিষ্ঠিত করে রাষ্ট্র স্বাধীনতার ক্ষেত্রকে সম্প্রসারিত করে। আইন হিসেবে স্বীকৃতি দিয়ে বিভিন্ন নতুন নতুন অধিকারকে আইন হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্র স্বাধীনতার ক্ষেত্রকে বাড়িয়ে তোলে। যেমন কন্যা সন্তানদের সম্পত্তির অধিকার আইনত স্বীকৃত হওয়ায় সমাজে নারী স্বাধীনতার ক্ষেত্র প্রসারিত হয়েছে। অর্থাৎ আগে কন্যা সন্তানদের সম্পত্তিতে সমান অধিকার দেওয়া হতো না, কিন্তু এই অধিকারটা স্বীকৃত হওয়ার ফলে নারী স্বাধীনতার ক্ষেত্র বর্তমানে প্রসারিত হয়েছে। আবার যেটা বললাম, বিশাখা বনাম রাজস্থান রাজ্যের যুগান্তকারী মামলায় সুপ্রিম কোর্ট বিদ্যমান আইনের অনুপস্থিতিতে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধের জন্য নির্দেশিকা তৈরি করেছে। নারীর অধিকার রক্ষায় বিচার বিভাগের এই পদক্ষেপ আইন ও স্বাধীনতার মধ্যে গতিশীল সম্পর্কের প্রতিফলনের উদাহরণ। অর্থাৎ আইন ও স্বাধীনতার সম্পর্কটা যে গতিশীল বা পরিবর্তনশীল, এই ধরনের নতুন আইনের সংযোজন বা নতুন অধিকারের সংযোজনের মাধ্যমে বা নতুন ধরনের নির্দেশিকা দানের মাধ্যমে সেটারই উদাহরণ তুলে ধরা হয়েছে। এটা হলো আইন ও স্বাধীনতার সম্পর্ক পরস্পরের পরিপূরক এই ধরনের মতবাদ যারা দিয়েছেন তাদের মতামত। কিন্তু আগেই পড়েছি মার্ক্সবাদী বা নৈরাজ্যবাদীদের মতে, মার্ক্সবাদী এবং নৈরাজ্যবাদীদের মতে আইন ও স্বাধীনতার সম্পর্কটা অতটা মধুর নয় যতটা এতক্ষণ মনে হলো। মার্ক্সবাদীদের অভিমত, আইন সব ক্ষেত্রেই যে স্বাধীনতার শর্ত হিসেবে কাজ করবে এমন কোনো কথা নেই।
অধ্যাপক ল্যাস্কি এবং কার্ল মার্কস ও তার অনুগামীরা মনে করেন যে ধনবৈষম্যমূলক সমাজে আইন বৈষম্যমূলক হতে বাধ্য। ধনতান্ত্রিক রাষ্ট্রের আইন সর্বদাই ধনিক বণিক শ্রেণীর স্বার্থ রক্ষা করে, ফলে সংখ্যাগরিষ্ঠ দরিদ্র জনসাধারণ কখনোই প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে না। কারণ এরূপ রাষ্ট্রে উৎপাদনের উপকরণগুলির মালিকানা সংখ্যাগরিষ্ঠ পুঁজিপতিদের হাতে কেন্দ্রীভূত থাকায় রাষ্ট্রের আইন তথা রাষ্ট্র এই শ্রেণীর স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে কাজ করে। ফলে সাধারণ মানুষ তাদের অর্থনৈতিক অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত হয়। বলা বাহুল্য, অর্থনৈতিক স্বাধীনতা না থাকার ফলে তাদের সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন হয়ে পড়ে। অর্থাৎ ল্যাস্কি এবং কার্ল মার্কসের মতে যে সমাজে উৎপাদনের উপকরণগুলোর ওপর মালিকানা মুষ্টিমেয় লোকের হাতে কেন্দ্রীভূত থাকে, সেই সমাজে কোনো সময় আইন স্বাধীনতার সংরক্ষক হতে পারে না। উৎপাদনের উপকরণ বলতে বোঝানো হচ্ছে, যেমন কৃষিকার্য করতে গেলে তোমার জমি দরকার, জমির মালিক কিছু বড় লোক। ঠিক তেমনি কলকারখানায় কাজ করতে গেলে তোমার একটা সেট আপ দরকার, কারখানা দরকার এবং যন্ত্রপাতি দরকার, এইসব দরকার। এগুলোর মালিক দেখবে মুষ্টিমেয় লোক। তাই এই মুষ্টিমেয় লোকের হাতে যদি উৎপাদন করার উপকরণগুলোর মালিকানা হয়ে থাকে, তাহলে সরকারও তাদের দ্বারাই গঠিত হবে, কারণ তারাই বেশি ট্যাক্স পেয়ার এবং তারাই একটা অর্থনীতিকে প্রভাবিত করতে পারে, এবং আইনও তাদেরই স্বার্থ রক্ষার জন্য তৈরি হবে। যেহেতু তারা সরকার ব্যবস্থায় রয়েছে, তাই আইনটা তারা নিজেদের সাপোর্টের মতো বানাবে। ফলে এই ধরনের ধনবৈষম্যমূলক সমাজে কখনোই আইন স্বাধীনতার পরিপূরক হয় না, বরং আইন স্বাধীনতাকে হরণ করে। এই সমস্ত সমাজে মুষ্টিমেয় ধনী ব্যক্তির স্বার্থে আইন প্রণীত হয় এবং সেই আইনগুলো প্রকৃতপক্ষে সাধারণ মানুষের স্বাধীনতাকে খর্ব করে। আর অর্থনৈতিক দিক থেকে কেউ স্বাধীন না হলে তার রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা থাকে না বললেই চলে। কারণ রাজনৈতিক ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে টাকা দিয়েই অনেক প্রবলেম সলভ করে নেওয়া যায়। তাই যদি অর্থনৈতিকভাবে কেউ স্বাধীন না হয়, তাহলে সে বেসিক্যালি রাজনৈতিক এবং সামাজিক স্বাধীনতার জন্য লড়ার পক্ষেও সক্ষম হবে না। ফলে তাদের ওই স্বাধীনতাগুলোও মূল্যহীন হয়ে পড়বে। আবার কোনো কোনো রাষ্ট্রের আইন স্বাধীনতার রক্ষক না হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়। উদাহরণস্বরূপ ফ্যাসিবাদী রাষ্ট্রসমূহের কথা উল্লেখ করা যেতে পারে, যেমন হিটলারের রাষ্ট্র বা বর্তমানে নর্থ কোরিয়া, এদেরকে ফ্যাসিবাদী রাষ্ট্র বলে। এই সমস্ত একনায়কতন্ত্রী রাষ্ট্রে বা ফ্যাসিবাদী রাষ্ট্রে আইন মানুষের স্বাধীনতার রক্ষক না হয়ে স্বাধীনতার ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, অর্থাৎ স্বাধীনতা রক্ষা করার পরিবর্তে স্বাধীনতা হরণ করে। এই ধরনের রাষ্ট্রে আইন শ্রমজীবী মানুষের স্বাধীনতা রক্ষার পরিবর্তে তার উপর নানা ধরনের বাধা নিষেধ আরোপ করে। ফলে এরূপ রাষ্ট্রে আইন ও রাষ্ট্রীয় কর্তৃত্ব কখনোই স্বাধীনতার শর্ত বলে বিবেচিত হতে পারে না। তাই মার্ক্সবাদীরা মনে করেন যে কেবলমাত্র সমাজতান্ত্রিক সমাজে, অর্থাৎ যেই সমাজে উৎপাদনের উপকরণগুলির ওপর মালিকানা সমাজের তথা রাষ্ট্রের হবে এবং সবাই রাষ্ট্রের কর্মচারী হবে, কাজেই সবার স্ট্যাটাস সেম হবে, একমাত্র সেই রকম সমাজেই আইনকে স্বাধীনতার প্রকৃত শর্ত বলে বিবেচিত করা যেতে পারে। কারণ সেখানে ব্যক্তি স্বার্থের সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থের কোনোরূপ বিরোধ দেখা যায় না। ধনতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রের স্বার্থ হলো ধনীদের সাহায্য করা, আর ব্যক্তির স্বার্থ হলো নিজেদের রক্ষা করা। তাই দুজনের মধ্যে স্বার্থের একটা ক্ল্যাশ তৈরি হয়। কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তির স্বার্থ যা সমাজের কল্যাণ, রাষ্ট্রের স্বার্থও তা সমাজের কল্যাণ। তাই উভয়ের স্বার্থ এক হওয়ায় দুজনের মধ্যে কোনোরূপ বিরোধ বা দ্বন্দ্ব দেখা দেয় না। সুতরাং বলা যেতে পারে আইন ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতির ওপর অনেকখানি নির্ভরশীল। যে রাষ্ট্র যেরকম
আইন ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক সেখানে সেরকম। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমেরিকায় মানুষ যতটা ব্যক্তি স্বাধীনতা ভোগ করে ভারতবর্ষে ততটা করে না, আবার ভারতবর্ষে যতটা ব্যক্তি স্বাধীনতা ভোগ করে বর্তমানে আফগানিস্তান বা নর্থ কোরিয়ার লোক ততটা স্বাধীনতা ভোগ করে না। কাজেই রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতির ওপর আইন ও স্বাধীনতার সম্পর্ক অনেকটাই নির্ভরশীল। প্রকৃতিগতভাবে রাষ্ট্র ব্যবস্থা যত বেশি গণতান্ত্রিক হবে, আইন ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক ততটাই ঘনিষ্ঠ হয়ে উঠবে। উপসংহার: পরিশেষে বলা যেতে পারে যে যদিও অযৌক্তিক, অসম, অতিনিয়ন্ত্রণমূলক এবং পক্ষপাতদুষ্ট আইন স্বাধীনতার পরিপন্থী, তবুও যুক্তিযুক্ত এবং জনকল্যাণকর আইন সর্বদাই স্বাধীনতার সহায়ক এবং পরিপূরক। অযৌক্তিক বলতে যে ধরনের আইনের কোনো যুক্তি নেই, যেমন যেখানে নারী পুরুষের মধ্যে বিভেদ করে বা অসমতার ভিত্তিতে বা বিভিন্ন কাস্ট সিস্টেমের মধ্যে বা বিভিন্ন ধর্মের মধ্যে বিভেদ তৈরি করে আইন বানানো হয়, কোনো একটা ধর্মকে প্রায়োরিটি দেওয়া হয়, বাকিগুলোকে দেওয়া হয় না, বা কোনো একটা কোনো একটা জেন্ডারকে, যেমন পুরুষকে বেশি প্রাধান্য দিয়ে যেখানে আইন তৈরি হয় সেগুলোকে অযৌক্তিক আইন বলে। এই ধরনের আইনকেই অসম আইনও বলা হয়। অতি নিয়ন্ত্রণমূলক, নর্থ কোরিয়া বা এই চায়নার মতো রাষ্ট্রে যেখানে আইন অনেক বেশিভাবে নিয়ন্ত্রণ করে সেই রকম, এবং পক্ষপাত দুষ্ট, ধনী বণিক শ্রেণীর স্বার্থে যে আইন চলে, যেমন আমেরিকার বেশিরভাগ আইন ধনী বণিক শ্রেণীর স্বার্থে চলে, সেই ধরনের আইন স্বাধীনতার পরিপন্থী। কিন্তু যুক্তিযুক্ত ও জনকল্যাণকর আইন সর্বদাই স্বাধীনতার সহায়ক এবং পরিপূরক। আইন ব্যক্তির স্বাধীনতা এবং সমাজের সুরক্ষার মধ্যে সমতা বজায় রাখে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির স্বাধীনতার দ্বারা যাতে সমাজের সেফটি নষ্ট না হয় সেই ব্যালেন্সটা বজায় রাখে আইন। আইন ও স্বাধীনতার সহাবস্থানের মাধ্যমেই শুধুমাত্র ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশের উপযোগী সুষ্ঠু ও সভ্য সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা সম্ভব, একথা অনস্বীকার্য। অর্থাৎ আইনও থাকবে, স্বাধীনতাও থাকবে, এই দুইয়ের সহাবস্থানের মাধ্যমেই একমাত্র সুষ্ঠু ও সভ্য সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তাই এদেরকে পরিপন্থী হিসেবে না ধরে পরিপূরক হিসেবে গ্রহণ করাটাই উচিত হবে। এই হলো আইন ও স্বাধীনতার সম্পর্ক। উত্তরটা ভালো লাগলে প্লিজ লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এরকম কোনো উত্তর জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।